অ্যানি পেছনের অংশ পুরোপুরি গাড়ি চাপা পড়েছে, একদম ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। গলা কাটা মুরগির মতো ছটফট করছে প্রাণীটি। মিউ মিউ আওয়াজ তুলে বলছে অনেক কথা। তার দৃষ্টি এখনও অদ্রিতাকে নিয়ে চলে যাওয়া গাড়িটি খুঁজছে, অনবরত দৃষ্টি ঘুরিয়ে পাগলের মতো খুঁজছে। কিন্তু হায়, কালো রঙের সেই গাড়িটি আর দেখতে পায়। অ্যানি ব্যথিত হৃদয়ে হয়তো আর্তনাদ করে বলছে, আমি পারলাম না বাঁচাতে, আমার সঙ্গীকে বাঁচাতে ব্যর্থ হলাম আমি। সিয়ামের কলিজা কাঁপছে, ডান পায়ে হাঁটুতে ভীষণ বাজেভাবে চোট পেয়েছে, নাড়াতেও পারছে না, দু হাতে কনু ছিলে গিয়েছে, কপালে বাম পাশটায় গভীর ক্ষত, আঁখি পল্লব বন্ধ হয়ে আসছে। হাত বাড়িয়ে অ্যানিকে ছোঁয়ার চেষ্টা করে সিয়াম, তবে ছুঁতে পারে না। অ্যানিকে ছুঁতে হলেও কয়েক হাত এগোতে হবে। সিয়াম দাঁড়ানোর চেষ্টা করে, তবে পারে না। শেষমেশ বুক দিয়ে হামাগুড়ি দিয়ে পথটুকু এগোয়। পিচঢালা রাস্তা, ঘর্ষণের বুকে আঘাত পায়। অ্যানির কাছে আসতেই আহত প্রাণীটিকে কোলে তুলে নেয়, বুকের সাথে চেপে ধরে বিলাপ বকতে থাকে, অ্যানি, আমার অ্যানি, আল্লাহ কি হয়ে গেল, কত রক্ত, অ্যানি রে, তোমার কিছু হবে না, আমি আছি তো। তার এই কথাগুলো শুনতে পেল না বোধহয় অ্যানি। সে কান্না ভেজা নয়নে সিয়ামের মুখ পানে তাকায়, মিউ মিউ আওয়াজ তুলে বলে ভিতরে জমানো কথাগুলো। সেই কথাগুলো নিশ্চয়ই অদ্রিতাকে নিয়ে। সিয়াম ভাইয়া, তুমি বাঁচাও আমার সঙ্গীকে, আবরারকে খবর পাঠাও, অদ্রিতাকে বাঁচাও। আঁখি পল্লব বন্ধ হয় অ্যানির। শরীরে যেটুকু অংশ অক্ষত ছিল সেটুকু স্থির হয়, লুটিয়ে পড়ে সিয়ামের বুকে। শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নেয়। সিয়াম স্তব্ধ হয়ে যায়, হাত কাঁপছে তার, নিজের ব্যালেন্স ধরে রাখতে পারছে না। তাই অ্যানি নিথর দেহখানা শুইয়ে দেয় রাস্তায়। হাত আর শার্টে রক্ত লেগে আছে, এগুলো অ্যানির রক্ত। একটা পোষা বিড়াল, যার সাথে পরিচয় হয়েছে 2 মাস আগে। প্রথম দিন যখন অদ্রিতার কোলে বিড়ালটি দেখেছিল, ভীষণ হাসি পাচ্ছিল। মনে মনে বলছিল, বিড়ালকেও মানুষ ভালোবাসে, আদর করে, কিন্তু সময়ের সাথে সাথে নিজেও ভালোবেসে ফেলেছিল আদুরে ছানাটিকে। মায়ায় জড়িয়ে পড়ল। আমান, আহাদ, ইভান গাড়ি নিয়ে খুঁজতে বেরিয়েছিল সিয়ামকে। আমান ড্রাইভ করছে, ইভান এবং আহাদ রাস্তায় এপাশ ওপাশ নজর ঘুরিয়ে খুঁজে চলছে। হঠাৎ করেই আহাদের নজর পড়ে রাস্তার পাশে বসে থাকা সিয়ামের পানে। সঙ্গে সঙ্গে বলে ওঠে, আমান, স্টপ দ্যাট কার। সিয়াম ওখানে। গাড়ি থেমে যায়। ওরা পৌঁছানোর আগেই সিয়াম সেন্সলেস হয়ে পড়ে যায়। অ্যানির শরীরে হাত রেখে অবচেতন হয়ে পড়েছে সে। অহনার ছোট্ট বাচ্চাটি জ্বর হয়েছিল, নর্মাল জ্বর, সব বাচ্চাদেরই হয়। ডাক্তার দেখে ওষুধ এনেছিল, কিন্তু সেটাই যেন কাল হয়ে দাঁড়ালো বাচ্চাটির জন্য। ওষুধ খাওয়ার পর থেকেই জ্বর বাড়তে থাকে। এক পর্যায়ে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার জানায় টাকার প্রয়োজন, কিন্তু এ মুহূর্তে হেলেনের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। সেই জন্য আব্বারকে কল করা হয়। আব্বার টাকা পাঠানোর জন্য। হাসপাতাল থেকে বের হতেই তার ওপর আক্রমণ করা হয়। 15 জন গুন্ডার সাথে লড়াই করে জিতেছে, তবে আঘাতও পেয়েছে। সেই আঘাতকে পাত্তা না দিয়ে ছুটে যায় হাসপাতালে। রিসিপশন থেকে জানতে পারে অদ্রিতা মিসিং। সেই সাথে তার 4 বন্ধুও নেই। আশ্চর্য হয় না আব্বার। যখনই গুন্ডা দেখেছে তখনই ধারণা করে ফেলেছিল এমন কিছুই হবে। আঁখি পল্লব বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা চালায় আব্বার। পকেট থেকে ফোন বের করে আমানকে নাম্বারে ডায়াল করে। রিং হওয়ার আগেই দেখতে পায় সিয়ামকে ধরে 3 জন হাসপাতালে ঢুকছে। আব্বার এগিয়ে যায় না, ঠায় দাঁড়িয়ে থাকে সিয়ামের রক্তাক্ত মুখশ্রী। আব্বার তাসিন শেষবার কেঁদেছিল বাবার মৃত্যুতে। বাবা পৃথিবী থেকে চলে গেল, মাথার ওপর বটগাছটাও আর কখনোই ছায়া দেবে না, এসব ভেবে নয়। বাবা মাকে এত ভালোবাসলো, তার বিনিময় একটু ভালোবাসা পেল না। মায়ের খুশির জন্য আসমান থেকে চাঁদ আনতেও প্রস্তুত ছিল, অথচ মা তার সাথে ভালো করে দুটো কথাও বলল না। একবার ভাবতো মা বোধহয় এমনই, ভালোবাসা প্রকাশ করতে চায় না, কিন্তু
তার প্রাক্তনের এবং প্রেমের কাহিনী জানতে পেরে ভীষণ দুঃখ হয়েছিল। একটা দুঃখ মানুষের জন্য বাবাকে আঘাত দিয়ে মেরে ফেলারও এটা আবার চোখ দুটো ভরিয়ে দিচ্ছিল। একরাশ কষ্ট এবং ধোয়া বেয়ে পৃথিবী ছাড়ল বাবা। এর একটাই ভাবনাই ভেতরটাকে ক্ষত বিক্ষত করে তুলেছিল। যেমন পুরানো কথা আজকে নতুন করে আব্বারকে বিলাই আঁখি পল্লব অশ্রুকণা জমেছে। গম্ভীর রকচাটা আকবর একটা বিড়াল এর জন্য কাঁদছে। ইতিহাস কি এটা মেনে নিবে? সিয়ামের জ্ঞান ফিরেছে। পায়ে ব্যান্ডেজ করা হয়েছে, কপালেও সাদা রঙের ব্যান্ডেজ। কিভাবে এনি মারা গেল সেই ঘটনা শোনাচ্ছে আপাতত সে, আর বাকিরা মনোযোগ দিয়ে শুনছে। এক পর্যায়ে আহাত বলে উঠে, অদ্রিতাকে বাঁচাতে গিয়ে অ্যানি প্রাণ হারালো। ও ছোট্ট প্রাণীটা এত ভালোবাসতো আমাদের মাকে। আমার চোখের পানি মুছে আব্বারের দিকে তাকিয়ে এগিয়ে বলে, তুই বসে আছিস সেভাবে? অদ্রিতা নিখোঁজ হওয়ার 8 ঘন্টা হয়ে গেলেও খুঁজবি না ওকে? আহাত বলে, কোনো দরকার নেই খোঁজার। কত ভালো ছিলাম আমরা, নিজেদের কাজ এবং আড্ডা নিয়ে ব্যস্ত থাকতাম। মাঝে মধ্যে একবার 2-1টা খুন করলেও আমরা সেটা মিটমাট করে ফেলতাম মুহূর্তে। কিন্তু অদ্রিতা আসার পর থেকে সব কিছু বদলে গিয়েছে। শত্রু তৈরি হচ্ছে আমাদের। অ্যাড বাকিটা শেষ করার আগেই সিয়াম বলে, শাট আপ আহাত, অদ্রিতা নয়, সে আমাদের বোন। সিয়ামের গম্ভীর স্বর শুনে আর কিছু বলার সাহস হয় না আহাদের। চুপসে যায় মুখখানা। তখনই আব্বারের ফোন বেজে ওঠে। ঠোঁট বাঁকায় আব্বার। সে জানে কে কল করেছে, তাই চটজলদি রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে কান্না জড়ানো কণ্ঠস্বর, আব্বার আপনি কোথায়? আমাক বাকিটা শেষ করার আগে আব্বার বলে ওঠে, মাত্র 8 ঘন্টা হলো দূরে গিয়েছ। এত হাইপার হওয়ার কী ছিল? থাকো কয়েক বছর। এমন কথা অদ্রিতা কেঁদে ওঠে হু হু করে। তার সামনে টনি নামক লোকটা এবং তার দলের কিছু সদস্য রয়েছে। আরিফ চলে গিয়েছে হোটেলে যেখানে অদ্রিতা আকবর ছিল। অদ্রিতার পাসপোর্ট যে সেখানেই রয়েছে। টনি শুকনো ঢোক গিলে লাইট স্পিকার দিয়েছিল। আবরারের ব্যাকুল কণ্ঠস্বর শুনতে চেয়েছিল সে। কান্না জড়িত স্বরে বলবে, অদ্রিতা টনির কাছে ফোন দাও, আমি তাকে মিনতি করব তোমাকে ছেড়ে দেওয়ার জন্য। টনি নিজের ভাবনার মাঝে পুনরায় শুনতে পায় আব্বারের কণ্ঠস্বর, পাখি টনিকে বলে দিও 1 ঘন্টার মধ্যে তোমার আমার কাছে এনে না দিলে ওর বউকে রাস্তায় নামাবো উইদাউট ড্রেস আপে। বলে কল কাটে। আমান, আহাত, সিয়াম, ইভান হাঁ করে তাকিয়ে আছে আবরারের মুখ পানে। ভাই তুই জানতে চাইলি না ও কোথায় আছে? আবরার ছোপায় গায়ে এলিয়ে দিয়ে বলে, এয়ারপোর্টে ঠিক অপোজিট গোলাপি রঙের বাংলোতে আছে। আমান বলে, যাবি না আনতে? আনতে গেলে দিয়ে দিবে, দেখতে দিবে আমার পাখিকে, একটুখানি ছুতে দিবে? দিবে না রে, বরং অনেক দূরে নিয়ে যাবে। আবরারের সামনে রয়েছে অ্যানির লাশ, কাঠের একখানা বক্সে রাখা হয়েছে। সিয়াম ভুরু কুঁচকে তাকিয়ে আছে আবরারের মুখ পানে। কি চলছে এই ছেলেটার মাথায় বুঝতে পারছে না ও, তবে বুঝতে চাইছে। আমানকে পাঠানো হয়েছে সুইজারল্যান্ডে যাওয়ার টিকিট বুক করতে। সন্ধ্যা বা রাতে যে কোনো ফ্লাইটে সুইজারল্যান্ডে যেতে হবে, আর যাবে আহাত এবং ইভান। ইতিমধ্যে বহুবার আব্বারকে জিজ্ঞেস করা হয়েছে আহাত এবং আমান সুইজারল্যান্ড কেন যাবে, তবে আবরার জবাব দেয়নি। অধৈর্য সিয়াম দাঁতে দাঁত চেপে পুনরায় প্রশ্ন করে, হোয়াট রং উইথ ইউ ব্রো? কী চাইছিস? আবার সিয়ামকে ঠেলে একটুখানি সরিয়ে বেডের জায়গা করে নিয়ে নিজের শরীরটা এলিয়ে দেওয়ায়। বড়ই ক্লান্ত যেন সে। টান টান হয়ে শুয়ে মাথার ওপর থাকা সাদা দেওয়ালের পানে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, ইউ নো হোয়াট, তোরা ছাড়া আমার উইকনেস ছিল না, বাট পাখি এবং তার ছানাটা খুব অদ্ভুতভাবে হৃদয়ে জায়গা করে নিল। স্পেশালি এই ক্যাটটা। ছোট্ট বাচ্চাই আমার পছন্দ নয়, সেখানে একটা ক্যাট আমাকে কাঁদালো। ইন্টারেস্টিং না? একটু থামে আবার, দীর্ঘ শ্বাস ফেলে পুনরায় বলে,
আমি অ্যানিকে সারা জীবন মনে রাখতে চাই। সিঙ্গাপুরে আমার নিজের বলতে কোনো প্রপার্টি নেই, বাট সুইজারল্যান্ডের বাড়ি আছে। আবার হাউস আবার হাউস এর পেছনে যে গার্ডেন আছে সেখানে অ্যানিকে কবর দিতে চাই। ওর দেহটা ওই অবচেতন শহরের রাস্তায় এক কোণা পড়ে থাকবে, এটা ভালো লাগবে না আমার। আব্বারের কথাগুলো সিয়াম এর হৃদয়ে ছুঁয়ে যায়। বরাবরই আব্বার তাসনিন নির্দয় এবং পাষাণ পুরুষ। সেই পাষাণ পুরুষে একটা বিড়ালের জন্য এত কিছু করছে। নিজের প্রাণভোমরাকে না খুঁজে বিড়ালকে কবর দেওয়ার পায়ে তারা ব্যস্ত। ঠোঁট বাইকে একটু হাসে সিয়াম। আব্বারের বুকের ওপর নিজের আঘাতপ্রাপ্ত হাতখানা রাখে। তখনই আমান চলে আসে, দুটো টিকিট দেখিয়ে বলে, রাত 8টায় ফ্লাইট ভাই, যা যা বলছি সব হয়ে যাবে, ভরসা রাখ। আর এক্সট্রা কিছু করা থাকলে বলে ফেল। আব্বার জবাব দেয় না। ইভান অ্যানিকে নিয়ে যায়। আব্বার তাকিয়ে থাকে। যতক্ষণ দেখা গেল ততক্ষণ দেখল অ্যানির জন্য তৈরিকৃত ছোট্ট বক্সখানা। চোখের আড়াল হতে বিড়বিড় করে আওড়ায়, তুমি আমার হৃদয়ে রয়েছ, থাকবে সারা জীবন। বন্ধু আমি অনেক পেয়েছি, তবে তুমি অন্য রকম। ওরা যেতে সিয়াম বলে, ভাই আদ্রিতাকে ফেরাবি কিভাবে? কোন প্ল্যানিং? বাকিটা শেষ করার আগে ক্যাবিনে ঢুকে পড়ে একটা মহিলা। জিন্সের সঙ্গে সাদা রঙের কামিজ পরেছে, চোখে রোদ চশমা, বয়স 40-এর ছুঁয়েছে। কি ছইনি। আবার তাকে দেখে উঠে বসে, ডান হাতে কপাল কুচকাতে কুচকাতে বলে, মিস্টার আরিফ রহমানের সেকেন্ড ওয়াইফ এখানে। আনবিলিভেবল। ইমা বেগম রোদ চশমা খোলে, হ্যান্ডব্যাগ থেকে কিছু পেপারস বের করতে করতে বলে, আবার তাসকিন, অদ্রিতাকে চাও? আবার স্পষ্ট স্বরে বলে, আবার তাসনিন। চায় না, ছিনিয়ে নেয়। ইমা চমৎকার হাসে। মানতেই হবে মহিলাটি আগুন সুন্দরী। যৌবনে পেরিয়েছে, তবু সৌন্দর্য বাহার কমেনি। আই থিঙ্ক এইবার সিনে নিতে পারবে না। তোমার নাগালের বাইরে চলে গিয়েছে অদ্রিতা। বলতে বলতে চেয়ার টেনে বসে, পরে নিজ দায়িত্বে এবং আবারও বলে, ফার্স্ট এই ভেবেছিলাম তোমাকে সিঙ্গাপুরে এনে বসে কথা বলবো, অদ্রিতা থেকে দুটো সাইন নিয়ে ছেড়ে দিব, তোমাদের লাইফে ইন্টারফেয়ার করব না। বাট যখন টনি বলো অদ্রিতা থেকে বড় মালদার আব্বার তাসনিন, সিরিয়াসলি বলছি মা, ঘুরে যাচ্ছিল আমার, তাই প্ল্যানিং বদলে ফেললাম। এখন তোমার কাছে একটাই রাস্তা খোলা আছে, তোমার সব প্রপার্টি বিনা শর্তে আমাকে দান করে দাও। আমি তোমার বউকে তোমার কাছে এনে দিচ্ছি। আবার হাসে। সেই হাসিতে শব্দ নেই। সিয়ামেরও হাসি পায়, তবে হাসে না, ঠোঁট কামড়ে হাসি নিয়ন্ত্রণ করে। বাক্যে বলতে এসেছে, তুমি কামড়ে দিও না আমায়, বোকা মহিলা। আবরার শান্ত স্বরে বলে, আবরার তাসকিন ভালোবাসে, ভীষণ ভালোবাসে অদ্রিতা চৌধুরীকে, বাট তার থেকে বেশি ভালোবাসে তার প্রপার্টি। আপনার অফার পছন্দ হয়নি আমার, নেক্সট টাইম কথা হবে, এবার আসতে পারেন। ইমা আশ্চর্য হয়। টনি যে বলল বউ ছাড়া আবার তাসকিন কিছুই বোঝে না, তাহলে বউকে ফিরে পাওয়ার কোনো আকুতি নেই কেন? তার মধ্যে কী জটলা পাকালো? ইমা বেগম আবার বলে, আবার তুমি যতটা সহজ ভাবছ তো। বাকিটা শেষ করার আগে আবার বলে, রাত 12:15 উর্ফি প্লেন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। 204 নাম্বার সিটে অদ্রিতা চৌধুরী অ্যান্ড 209 নাম্বার সিটে আবার তাসকিনের। এখন তারা এয়ারপোর্ট থেকে 2 কিলোমিটার দূরে একটা রেস্টুরেন্টে এসে বসে আছে। আমার পাখি টনি অ্যান্ড আমার হাজব্যান্ড এর চোখ ফাঁকি দিয়ে রেস্টুরেন্টের বাইরে চলে এসেছে। জাস্ট 1 মিনিট, পাখি আমাকে কল করবে। অ্যান্ড বাকিটা বলার আগেই কল বেজে ওঠে। ইমা বেগম এর চোখ দুটো বড় বড় হয়ে যায়, ভয়ে গলা শুকিয়ে আসে। ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়ে এসেছে কি? টনির কথা শোনার ভুল হয়ে গেল। আবরার পকেট থেকে ফোন বের করে, ইমাকে দেখা নাম্বার। তার ঠোঁট কামড়ে কল রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে অদ্রিতার কান্না জড়িত কণ্ঠস্বর, আবার কোথায় আপনি?
কেন আসছেন না? আমার ভয় করছে। আবার গম্ভীর স্বরে বলে, আসবো না আমি, তোমার বাপের সঙ্গে বাড়ি চলে যাও। হাউমাউ করে কাঁদে ওঠে অদ্রিতা। অনুনয়ের স্বরে বলে, প্লিজ নিয়ে যান আমায়। আপনাকে ছাড়া থাকতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। আপনার সব কথা শুনবো আমি, কখনই বিরক্ত করব না। আসিফের নামটা মুখে আনবো না। আপনারা দয়া করুন, ফোন কাটবে তুমি। অদ্রিতা কান্না আটকানোর চেষ্টা চালায়। বুঝতে পারে পাষাণ লোকটার হৃদয় নরম হবে না, নিয়ে যাবে না তাকে। তাই অভিমান জড়িত কণ্ঠে বলে, ঠিক আছে, আসতে হবে না, নিয়ে যেতে হবে না আমাকে। শুধু আমার অ্যানিকে কিছু খেতে দিন। সারাদিন কিছুই খায়নিও। আর চোখে চোখে রাখবেন সব সময়। ও কিন্তু গাড়ি দেখলে ছোটাছুটি করে। আপনার আঁখি পড়ল বন্ধ করে শব্দ গলায় বলে, আর কোনো কাজ নেই আমার? অদ্রিতা পুনরায় কেঁদে উঠে করুণ স্বরে বলে, প্লিজ আপনি না পারলে সিয়াম ভাইয়াকে বলুন আমার বাচ্চাটাকে অযত্নে ফেলে রাখবেন না। ও আমার একাকিত্বের জীবনে একমাত্র সঙ্গী। ও কিছু হলে আমি পাগল হয়ে যাব। কল কাটে আবরার। দীর্ঘশ্বাস ফেলে ইমাকে বলে, শুনুন, প্লেনে ওয়াশরুমের দিকে কিন্তু ভুলেও যাবেন না। 12 ঘন্টা পরে বউকে কাছে পাবো। ওয়াশরুমেটাকে বেডরুম ভেবে আনলিমিটেড রোমান্স শুরু করে দিব। আপনাদের দেখলে লজ্জা পাবো তো। ইমা দাঁত কটমটো করতে করতে বেরিয়ে যায়। সিয়াম বলে, অদ্রিতার কাছে যাবে? ইয়েস। এতক্ষণ কেন চুপ করেছিলি? কচ এতক্ষণ জানতাম না ওদের ঠিক কী চাই, এবার জেনেছি। ব্যালকনিতে রেলিংয়ে মাথা ঠেকে বসে আছে অদ্রিতা। আসমানে মেঘ জমেছে যখন, তখন বৃষ্টি ঝরবে, ঠিক তেমনিভাবে মেঘ জমে আছে অদ্রিতার হৃদয়ে। 15-16 ঘন্টা পর এক ফোঁটা পানিও পেটে পড়েনি। তার সামনে হাজার রকমের খাবার সার্ভ করা হয়েছে, কিন্তু খেতে ইচ্ছে করেনি। আবরাত তাসনিনকে না দেখে অবধি গলা দিয়ে খাবার নামবে না। ওর হাতে ছোট্ট একটা ফোন। এই ফোনটি চুরি করে এনেছে টনির কক্ষ থেকে। 3 ঘন্টা যাবৎ কয়েকশোবার কল করে আবারের নাম্বারে, কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। অদ্রিতার ভয় হয়। ক্ষণে ক্ষণে মনে হচ্ছে হারিয়ে ফেললো বোধ হয় আব্বারকে, আর কখনই দেখতে পাবে না গম্ভীর ওই মুখখানা, আর চুমু খাবে না বেপরা ভঙ্গিমায়। কষ্টে জর্জরিত করে তুলবে না অদ্রিতাকে, বলবে না লাগামহীন কথা। যতবারই এই কথাগুলো মনে পড়ছে ততবারই বুকখানা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে ছুটে চলে যেতে ওই মানুষটার কাছে, শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। অসহায় ভঙ্গিমায় বলতে ইচ্ছে করছে, এই বিরহ সহ্য করতে পারছে না আমি, প্লিজ দূরে সরিয়ে দিয়েন না আমায়, আপনাকে ছাড়া বাঁচতে কষ্ট হয়। ভাবতে ভাবতে পুনরায় কল করে আব্রাহার নাম্বারে। এবারও বন্ধ বলে। অদ্রিতার আঁখি পল্লব বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে আওড়ার প্রিয় গানের 2 লাইন, আমি তোমার সাথে আমাকে খুঁজে পাই। গান শেষ হতেই 2 ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে অদ্রিতার চোখ বেয়ে। বাইরে থেকে আওয়াজ আসে, অদ্রিতা চেঞ্জ করে নাও, আমরা বেরোবো। ইমা বেগম বলল কথাখানা। এই কণ্ঠ যেন অদ্রিতা চিনবে না। গতকাল এই বাড়িতে মহিলাটি এসেছিল। অদ্রিতা নিজের চোখে দেখেছে তাকে। বাবার সঙ্গে হেসে হেসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। দুজন একসাথে খাবার খেলো। কত ভালোবাসা তাদের। অদ্রিতা অভিশাপ দেয় না, বরং দোয়া করে, আল্লাহ তাদের ভালো রাখুক। অদ্রিতার মতো এটিম যেন ওনাদের ছেলে মেয়ে না হয়। বাবা মা ছাড়া বড় হওয়া বড্ড যন্ত্রণার। হাসপাতালের পাশে বিশাল বড় ফুটবল মাঠে, সেই মাঠে একখানা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। আব্বার তাসিন হোটেল থেকে বেরিয়ে নিজে ল্যাম্বরগিনিতে বসে পড়ে। সিয়ামকে 2জন গার্ড ধরে এনে গাড়িতে বসায়। হাঁটাচলা করতে বড্ড কষ্ট হচ্ছে তার। ডাক্তার ছাড়তে চাচ্ছিল না, কিন্তু আবার জোর করে রিলিজ করিয়েছে। 10 মিনিটের মধ্যে গাড়িখানা হেলিকপ্টারের কাছাকাছি গিয়ে থামে। আবার নিজে নেমে সিয়ামকে নামায়। এখানেও কিন্তু সংখ্যক মানুষ রয়েছে। তারা সিয়ামকে হেলিকপ্টারে বসাতে সাহায্য করে। 2জন বসতেই হেলিকপ্টার উঠতে শুরু করে। একদম প্লেনের কাছাকাছি গিয়ে থামে। অদ্রিতা প্লেনের সিঁড়ি দিয়ে উঠছে, তখনই হেলিকপ্টারের আওয়াজ পায়। মন বলে এখানে আবার এসেছে, কিন্তু মস্তিষ্ক বলে ধুর, সে কি করে জানবে। মন মস্তিষ্ক যুদ্ধর মাঝে।
ইমা বেগম চাপা স্বরে বলে, দাঁড়িয়ে বললে কেন? পিছনে আরও মানুষ রয়েছে। অদ্রিতা হেলিকপ্টার পানে এক পলক তাকিয়ে উঠে পড়ে, নিজের জন্য বরাদ্দকৃত ছিটে গিয়ে বসে। তার পাশে বসে ইমা বেগম। আরিফার দুটো সন্তানকে নিয়ে পিছনে ছিটে বসেছে, আর টনি অন্য সিটে। অদ্রিতা প্লেনের জানালা দিয়ে চারপাশটা দেখার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। হঠাৎ করে নাকে সুমুখ পারফিউমের এর ঘ্রাণ আসে। এই পারফিউম আবরার ব্যবহার করে। এই সুঘ্রাণ শুধুমাত্র আবরারের গায়েই পাওয়া যায়। অদ্রিতা কলিজা লাফিয়ে ওঠে, চাতক পাখির মতো এদিক ওদিক নজর ঘুরিয়ে খুঁজতে শুরু করে। মনে মনে বলে, ইয়া আল্লাহ, আমার মানুষটির সঙ্গে একটাবার দেখা করিয়ে দিন, একটাবার তার মুখখানা দেখতে চাই। আদ্রিতাকে ছটফট করতে দেখে ইমা বেগম ধমকে বলে, চুপচাপ বসো, এমন করছো কেন? তোমার আব্বার তাসনিন এখানে নেই, আর আসবেও না। অদ্রিতা মৃদু হেসে বলে, আসবে, আমার আব্বার আসবে। ইমা বেগম বলে, ওভার কনফিডেন্স ভালো নয়। 24 ঘন্টা হয়ে যাবে তোমার তুলে এনেছেন। এসেছে সে? অদ্রিতা মাথা নিচু করে ফেলে, বিড়বিড় করে বলে, আসবে উনি, আসবেই, আসতেই হবে, হবে। ইমা বেগম শোনে না অদ্রিতার কথা। সে তার মতোই ফোন দেখতে ব্যস্ত হয়ে পড়ে। ইতিমধ্যে বিমানবালা হুঁশিয়ারি দিয়েছে, এখনই প্লেন চলতে শুরু করবে। অদ্রিতা সিটে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। বড্ড ক্লান্ত লাগবে। আবার আসবে না কোনো, এই টেনশনে মাথার যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে একটু ঘুমানো প্রস্তুতি নেয়। প্লেনের দুটো সিট দখল করে ঘুমিয়ে আছে অদ্রিতা। একটা সিটে জড়সড় হয়ে বসে আছে ইমা। যখন তখন অদ্রিতা লাথি মেরে দিবে, আর সে ধপাস করে পড়ে যাবে নিচে। তার ইচ্ছে করছে একটা থাপ্পড় মেরে ঘুম ছুটে দিতে, কিন্তু প্লেনে আবহাওয়া থাকতে পারে ভেবে নিজেকে দমিয়ে রেখেছে। বলা বাহুল্য, ইমা বেগম মনে মনে বেশ ভয় পেয়ে আছে। আদ্রিতাকে সিটের পাশাপাশি 3 নাম্বার সিটে বসে আছে আবহাওয়ার। ইচ্ছে করে এই সিট বেছে নিয়েছে যাতে দেখতে পায় তার পাখিটাকে। সিয়াম পাশের সিটে ঘুমিয়ে আছে, তার মাথা আবহাওয়ারের কোলে। ঘুমন্ত অদ্রিতাকে বেশ অনেকটা সময় নিয়ে দেখছে আবহাওয়ার। এই পর্যায়ে সামান্য নড়ে উঠে আদ্রিতা। আবহাওয়ারের কপালে ভাঁজ পড়ে, চিন্তিত দেখায় মুখখানা। ডান হাত দিয়ে কপাল কুঁচকে কিছু একটা ভাবে, তারপর নোটপ্যাড হাতে নেয়। গভীর মনোযোগ দিয়ে ইংরেজিতে কিছু একটা লিখে। লেখা শেষ হতে শুকনো কাশি দেয়। ইমা বেগম চমকায়। কাশির আওয়াজটা পরিচিত মনে হয়, তাই এদিক সেদিক নজর ফিরে খুঁজতে থাকে। অবশেষে পেয়েও যায় 2 সিট পরে। উনি তাকাতে আবার নোটপ্যাড দেখায়। সেখানে লেখা আছে, আমার বউ পড়ে গেলে বা ব্যথা পেলে গোটা প্লেন তছনছ করে ফেলবো, বি কেয়ারফুল। ইমা বেগম আবহাওয়ার থেকে নজর ফেরায়। নিজের কপালে 2-4টা থাপ্পড় মেরে বিড়বিড় করে বলে, কোন দুঃখে যে এই পাগলের বউকে কিডন্যাপ করেছিলাম, আল্লাহ এই যাত্রা বাঁচিয়ে দিন। আদ্রিতার পেটের উপর হাত রেখে শক্ত করে ধরে রাখে, যাতে নড়াচড়া করলেও পড়ে না যায়। এটা দেখে হাসে আবহাওয়ার। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকে দেখে নেয় আরিফ এবং তার 2 সন্তানকে, একটা মেয়ে আর একটা ছেলে। মেয়েটার বয়স 11-12 হবে, আর ছেলেটার বয়স 5 বছর। বাবার সঙ্গে গল্প করছে তারা। চল শক্ত করে ফেলে আবহাওয়ার বিড়বিড় করে বলে, গড প্রমিস পাখি, তোমাকে যারা এটিম করেছিল, তোমার মা যাদের জন্য দুনিয়া ছেড়েছে, তাদের বাচ্চাদের নিয়ে আমি রাস্তায় বসিয়ে ছাড়বো। আবরার তাসনিন ছেড়ে দিবে না কাউকেই।